Namaskar, welcome to Sunrise Presents Didi No.1 Season 8, co-powered by Dabur Red Paste, Savlon এবং special partner Cucina Small Appliances, jewelry partner HK Dotto Jewelers. মেয়েরা আর ফেলনা নয়, মেয়েরা আর খেলনা নয়, বাধার পাহাড় ডিঙিয়ে তারা করছে আজ বিশ্বজয়। এই মঞ্চ আশারে নয়, আশার গল্প শোনায়, এই মঞ্চ বাঁচার গল্প শোনায়। আজও 4 দিদি আসবে তাদের লড়াইয়ের গল্প নিয়ে, ডেকে নেব সবাইকে। প্রথমে আছে সুমঞ্জিতা জোয়ারদার বসু। নমস্কার দিদি, আমি পুরুলিয়া থেকে আসছি। কিভাবে 17,000 মেয়েকে আমি স্বনির্ভর করেছি সেই গল্প তোমার সাথে করব বলে এখানে এসেছি। তোমার সব গল্প শুনবো সঞ্জিতা। এরপরে আছে ডক্টর তমালি চক্রবর্তী। নমস্কার দিদি, আমি বাঁশবেড়িয়া থেকে আসছি। আমি প্রফেশনালি একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, আর তার সাথে সাথে আমি একজন ন্যাশনাল জিমন্যাস্ট ছিলাম। এখন আমি জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়ার কোয়ালিফাইড জাজ। এই সম্বন্ধে আপনার সাথে আজকে বলবো বলে আমি আজ এখানে এসেছি। খুব ভালো। তোমার নামের পাশে ব্র্যাকেটে একটা পিটি লেখা আছে, এটা কি? যেহেতু আমরা ফিজিওথেরাপিস্ট, আমাদের 5 ইয়ার্স কোর্সের পরে আমাদের যদি নামের আগে ডক্টর লিখলে আমাদের তার পাশে পিটি অ্যাড করতে হয়। ও, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, ইটস আ রুল। আচ্ছা, ফিজিওথেরাপিস্ট। ইয়া, ওকে, গল্প করবো তোমার সাথে তমালি। থ্যাংক ইউ। এরপরে আছে মধুরিমা দত্ত। নমস্কার দিদি, আমি লিলুয়া থেকে এসেছি। প্রত্যেকটা মানুষেরই কিছু স্বপ্ন থাকে, আমিও কিছু স্বপ্নকে সার্থক হতে দেখেছিলাম। তো সেই স্বপ্ন কিভাবে তাসের ঘরের মতো ভেঙে যায় সেই গল্পই আজকে আপনাকে শোনাতে এসেছি। শুনবো। এরপর আছে সঞ্চয়িতা দত্ত। নমস্কার দিদি, আমি পুরুলিয়া থেকে আসছি। আমি একজন প্রাথমিক শিক্ষিকা, সেই গল্প করতেই তোমার কাছে আসা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মেয়ে পঞ্চায়েতে। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। প্রথমে আমরা একটু কথা বলবো সুমঞ্জিতার সাথে। 17,000 মানুষের পাশে তুমি গিয়ে দাঁড়িয়েছো, কিভাবে এটা শুরু হলো? 17,000 শুনতে লাগছে, কিন্তু এটা শুরু হয়েছিল কিন্তু খুব ছোট্ট করে। যখন আমি পোস্টিং পাই এবং কাজ করতে শুরু করি তখন মাত্র 400 মেয়েকে নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম। আমরা স্বনির্ভর গোষ্ঠীদেরকে অনুপ্রেরণা দিয়ে এই যে মিশন নির্মল বাংলা রাজ্য সরকারের শৌচাগার নির্মাণ এবং তার ব্যবহার বিধি পরিশেখানো, সেটা শুরু করেছি মেয়েদেরকে দিয়ে করানো। মেয়েদেরকে আমরা উৎসাহ দান করি যাতে তারা ম্যাসনের কাজটা অর্থাৎ রাজমিস্ত্রির কাজটাও তারা নিজে হাতে করে এবং ওরা সেটাতে খ্যাতি পায় এবং এটা আন্তর্জাতিক ইউনিসেফ অ্যাক্লেমড হয়। আচ্ছা, ওদের ইন্টারভিউ নিয়ে গেছে এবং ওদেরকে তামিলনাড়ুতে ওরা পুরস্কারও পেয়েছে এই কাজের জন্য। তো এরপর দিদি ম্যাশনিংয়ের কাজ থেকে আমরা চলে যাচ্ছি হসপিটাল ডায়েট, মানে বিভিন্ন হাসপাতালে রুগীকে খাবার দেওয়া হয়, সেটা বিগত দিনে করতে হচ্ছে কন্ট্রাক্টরের মাধ্যমে হতো। সেখানে স্বনির্ভর গোষ্ঠীকে কিন্তু আমরা কাজে লাগিয়েছি। ওখানের মেয়েদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যাতে তারা নিজের হাতে মুমূর্ষু রোগীকে সেবা শুশ্রূষা করতে, এবং সেটা ঠিক মতন করে নিয়ে করছে। এবার এইটা যখন কাজটা করতে গেছি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন লোকের হুমকি শুনতে হয়েছে যে দিদি এটা আপনারা মেয়েদেরকে দিয়ে করাচ্ছেন, এখানে কিন্তু আপত্তি আছে। এরপরে দিদি আমরা যেটা কাজ করেছি, জলের কাজ করেছি। জল মানে পুরুলিয়াতে একটা জলের সমস্যা কিন্তু আছেই। এবার সেইখানে আমি নিজের বাড়িতেও দিদি জল কিনেছি এক সময় 70-80 টাকায় 20 লিটার। এবার সেইখানে আমরা পরিশ্রুত পানীয় জল মেয়েদের মাধ্যমে উৎসাহ দান করে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে ওদের কাজ করিয়েছি এবং ওরা এখন জলটা দিচ্ছে 20 লিটার জাস্ট 15 টাকায়। মানে এইটা ওরা করে নিয়ে এখন পুরোপুরি সফল হয়েছে এবং বিভিন্ন বাইরের ব্লক থেকে বা বাইরের আশেপাশের জায়গা থেকে ওদের কাছ থেকে এসে নিয়ে যায় এবং এইভাবে ওরা একটু একটু করে 1 পা 2 পা করে এগুচ্ছে। দিদি ওরা পুষ্টি যে ICDS কেন্দ্রগুলো আছে ছোট ছোট বাচ্চাদের জন্য গ্রামে, যে ছাতু দেওয়া হয় তাদেরকে, ছাতু লাড্ডু, সেটাকে পৌষ্টিক লাড্ডু বলে, যারা অপুষ্টজনিত রোগী বাচ্চা আর কি, তাদেরকে এই খাবারটি দেওয়া হয় রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী। এই ছাতু প্রোডাকশনটা আমার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা করে এবং এদের পরিবার কিন্তু প্রথমে এদের বিপক্ষে ছিল। তাদেরকে দিদি আমরা অফিসে ডেকে কাউন্সিলিং করে তবে আমি মেয়েদেরকে নিয়ে এসেছি, যার জন্য আজকে কিন্তু মেয়েরা যথেষ্টভাবে সফল বলেই ওদেরকে আর নির্ভর করতে হচ্ছে না ফ্যামিলির ওপর, বরঞ্চ ফ্যামিলি আজকে কিন্তু ওদের ওপর নির্ভরশীল। তো সুমঞ্জিতা, আজকে তো তাহলে পুরুলিয়ার মেয়েরা কেউ বাড়িতে বসে নেই, সবাই তো কর্মরত। তার মানে আজকে কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি যে পুরুলিয়া কিন্তু আর পিছিয়ে পড়া তকমাটা পুরুলিয়ার জন্য নয় বা শুধু ছৌ মুখোশ যে হয় পুরুলিয়াতে
এটাও কিন্তু নয়, মেয়েরা কিন্তু অনেকটা এগিয়েছে। এই জীবিকার সাথে যুক্ত করার পর তাদেরকে দিদি আর মানে ঘুরে তাকানোর দরকার না, নিজেরাই দিদি তারা যেখানে 1 পয়সার জন্য তাকে স্বামীর মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হতো, সেখানে কিন্তু দিদি ওরা নিজেরা এখন প্রতিদিন বা মাসে দিদি 4,000 টাকা 5,000 টাকা নিজেরাই রোজগার করছে। যারা তোমাদের সম্বন্ধে বলতেন বা উৎসাহ দিতেন না, তারা এখন সবাই খুশি। তারা নিজেরাই এসে আমাকে যোগাযোগ করে যে দিদি কবে আছে, আমি বৌমাকে কোথায় পাঠাবো, কবে আপনাদের এই ট্রেনিংটা শুরু হবে, এই রকম অর্গানাইজেশনটা কি ওখানে বড় করে অফিস করে করেছো তোমরা? আমাদের অফিসটাতে একটা আমাদের সেল আছে আলাদা, মহিলা গোষ্ঠীর সেল, সেখানেই মেয়েরা আসে। বিভিন্ন প্রজেক্টগুলো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাতে কিন্তু ওরা ফান্ডিংটাও কিন্তু আমাদের তরফ থেকেই পাচ্ছে, সেই ফান্ড থেকে ওরা লোন পাচ্ছে, অনেক সময় সেটা বিনা সুদে পাচ্ছে। আমরা তাদেরকে বিভিন্ন যে সরকারি অনুষ্ঠান হয় চেষ্টা করি তাদেরকে সুযোগ দেওয়ার। আমার বিভিন্ন মহিলা দিদি বাউল গানের সাথে যুক্ত, শিল্পী কার্ড করার সময়তে অনেক রকম সমস্যা হয়, অনেক জায়গায় আটকে যায়। স্বনির্ভর গোষ্ঠী যদি মেয়েরা করে সরাসরি আমার কাছে চলে আসে, দিদি আমার এই কার্ডটা কিন্তু আপনাকে করে দিতে হবে, এই আবদার নিয়ে আসে, এবং দিদি ঠাকুরের কৃপায় আমি সেটা রাখতে পারি, ওদের কার্ড করে দিতে পারি, এবং ওদের কার্ড পাওয়ার পর যে আনন্দটা, যে হাসি মুখটা আমি দেখতে পাই, তাতেই আমার মনে হয় যে সারাদিনের যে ক্লান্তিটা সেটা আমার শেষ হয়ে গেল। দিদি আমি একটু ওদের তৈরি করা কিছু জিনিস তোমাকে দিতে চাই। দিদি এই বাঁশের ট্রে আমার আদিবাসী মেয়েরা তৈরি করে, আর এই পুষ্টি দিদি ছাতু যেটা আমরা বিভিন্ন বাচ্চাদেরকে খাওয়াই, আর দিদি এই ডেকোরেটিভ ক্যান্ডেলস ওদের তৈরি করা। ওরা খুব খুশি হবে জেনে যে আপনাকে আমি ওদের তৈরি করা জিনিস দিতে পেরেছি। তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি এগুলো সব বাড়িতে রাখবো এবং ছাতুটা খাবো। থ্যাংক ইউ সুমঞ্জিতা। থ্যাংক ইউ দিদি। সুমঞ্জিতা, এত মানুষের পাশে তুমি দাঁড়িয়েছো, আমার অনেক শুভেচ্ছা রইলো, এইভাবেই জীবনে এগিয়ে যাও। ধন্যবাদ দিদি। এতগুলো মেয়েকে তুমি স্বপ্ন দেখানো শিখিয়েছো, পুরুলিয়াকে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ, পুরুলিয়ার মেয়েদেরকেও এগিয়ে নিয়ে যাচ্ছ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। বর্ষাকালে কাদা আর জলে ভরে থাকে চারিদিক, তাই এই সময় রোগ ব্যাধি জীবাণুর সংক্রমণ প্রবণতা থাকে অনেক বেশি। এই পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের দরকার একটু বেশি স্যাভলন গ্লিসারিন সাবান। 100 ধরনের রোগের জীবাণু থেকে আমাদের সুরক্ষা দেয়, তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পান সুস্থ স্নান। সেই সাবান স্যাভলন সাবান নিয়ে আজকের আমাদের খেলা, আজকে আমাদের গেম। এখানে দেখো অনেকগুলো জীবাণু আছে, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তীর মেরে এই জীবাণুগুলোকে নাশ করতে হবে, মানে ফেলে দিতে হবে। আর এগুলো সাধারণ তীর নয়, এগুলো স্যাভলন তীরধনুক। কিন্তু তোমাদের মার্কিং পয়েন্টটা হচ্ছে সেখানে তীরধনুক দেখো রাখা রয়েছে, ওখানে 7টা তীর আছে। 7টা তীরে কে কটা জীবাণু মুক্ত করতে পারে, কে কটা জীবাণুকে ফেলে দিতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় ফেলবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সুমঞ্জিতা। চলো স্টার্ট। ভেরি গুড, চলো ডান দিকটাকে ডান। ওকে, ওকে। সুমঞ্জিতা স্যাভলন তীর দিয়ে 33টা জীবাণু মুক্ত করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্যাভলন এবং স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। মধুরিমার সাথে কথা বলবো। অনেক স্বপ্ন সার্থক হয়েছে, আবার তাসের ঘরের মতো ভেঙেও গেছে। কি হয়েছিল? আমার খুব অল্প বয়সে লাভ ম্যারেজ করে বিয়ে হয়। তো তারপরে বিয়ে হওয়ার পরে আমার শ্বশুরবাড়ি থেকে রীতিমতো মানেনি। তারপরে আমাকে প্রায় 2.5 থেকে 3 বছর বাপের বাড়ি থাকতে হতো। বরকে নিয়ে? না, বর শ্বশুরবাড়িতেই থাকতো। তাহলে সেটা কিরকম লাভ ম্যারেজ? ও নিজে কিছু সেভাবে করতো না বলে আমাকে তখন বাপের বাড়িতে থাকতে মানে বাধ্য করা হয়েছিল।
তারপরে ভালো জব টব পেলো। তো অনেক দিন পর আমাদের দুই পরিবার থেকে একটা আলোচনার মাধ্যমে আমাদের একটা সামাজিক অনুষ্ঠান হয়ে ওদের বাড়িতে আমাকে মেনে নিল। তারপরে বেশ ভালোই কদিন চলছিল। কিছুদিন পর থেকে রীতিমতো আমার শ্বশুরমশাই আমাকে খুবই ভালোবাসতেন। উনি নিজের মেয়ের মতো আমাকে ভালোবাসতেন। কোনো আমার কিছু শরীর খারাপ হলে আমার শ্বশুরমশাই আমাকে ওষুধ খাওয়ানো বা কোনো কিছু ভালো খাবার আমাকে জিজ্ঞাসা করতেন যে তুই কী খাবি বল, আমি তোর জন্য নিয়ে আসবো। উনি খুবই ভালোবাসতেন। কিন্তু শাশুড়ি মার ব্যাপারটা ছিল উনি দেখাতেন সবার কাছে যে উনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল না। রীতিমতো কী হলো, দিন যেতে যেতে আমার শাশুড়ি মার সঙ্গে আমার নানা কারণে মতবিরোধ লেগেই থাকে। হ্যাঁ, লেগেই থাকতো। লেগে থাকার পরে ওটা এমন একটা পর্যায়ে চলে গেল, আমাকে ওখান থেকে বাড়ি ছেড়ে আবার বেরিয়ে আসতে হলো আমার বাপের বাড়ি। হাজব্যান্ডের সাপোর্ট পাওনি? না, আমি তখন হাজব্যান্ডের সাপোর্ট পাইনি। তারপরে আমি বাপের বাড়ি থেকেই থাকা শুরু করলাম। তারপরে কিছু বছর পর আবার আমার হাজব্যান্ড ডিসাইড করলাম, আমি আর আমার হাজব্যান্ড আমরা একটা রেন্ট নেব। তো 1-2 বছর যাওয়ার পরে আমরা একটা রেন্ট নিলাম। তো রেন্টে বেশ আমাদের ভালোই কাটছিল। তারপরে আমি বিভিন্ন সিরিয়ালসে ছোট ছোট চরিত্রে কাজ করা শুরু করলাম। লাস্ট আমার যেটা কাজ করেছিলাম মিরাক্কেল সিজন 9-এ আমি একটা ক্যারেক্টার করেছিলাম মির্দার বৌদি হিসেবে। তো বেশ ভালোই আমাদের কাটছিল। তারপরে আমি জানতে পারলাম যে আমি প্রেগন্যান্ট। ওকে। তো সেটা জানার পরে সেটা আমার শ্বশুরবাড়িতেও জানানো হলো। সেটা জানার পরে ওরাও বেশ খুশি ছিল। তো আমাদের বলা হলো যে তোদেরকে আর রেন্টে থাকতে হবে না, তোদেরকে নিয়ে আসা হবে। তো আমরাও বেশ রাজি যে হ্যাঁ, এই অবস্থায় আমার শ্বশুরবাড়ি থাকাই ভালো। শাশুড়ি মাকে ভালোভাবে পেয়েছিলে? হ্যাঁ, ভালোভাবে পেয়েছিলাম তখন সেই মুহূর্তে। কিন্তু উনি কিছুদিন বাদে বলে এই অবস্থায় তো বাপের বাড়ি থাকাটাই ভালো, তাহলে মায়ের আদর যত্নটা একটু ভালো পাওয়া যাবে, তুই এই কদিনের জন্য বাপের বাড়ি চলে যা। তো আমাকে ডেলিভারির আগে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। ওখানে আমি 7 মাস থাকলাম। থাকার পরে ওখানেই আমার ডেলিভারি হলো। হওয়ার পরে আরও 1.5 মাস আমি ওখানে থাকলাম। আমার ছেলে হওয়ার পরে আমার ছেলে খুব খুব অসুস্থ হয়ে থাকতো বেশিরভাগ সময়। কারণ ওর খুব ঠান্ডা লেগে যেত। আমরা সবসময় ওকে ডক্টরের টাচে রাখতাম, কিন্তু ওর কিছুদিন ভালো থাকতো, আবার খুব ব্রিদিং প্রবলেম হতো। হঠাৎ করে আমার ছেলের জ্বর, সেটা হয়ে দাঁড়ালো 106 জ্বর, যেটা নর্মাল মানুষের কাছে অনেকটা বেশি। এবং সেই জ্বরের পরিস্থিতিতে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে একা, আমার শ্বশুর শাশুড়ি গেছে বেড়াতে, কেউ নেই। যাই হোক, ওকে হসপিটালে ভর্তি করার জন্য আমরা রওনা দিই। সেই রাতে আমরা একসঙ্গে ওকে নিয়ে সরকারি এবং বেসরকারি 12 থেকে 13টা হসপিটাল এবং নার্সিংহোম আমরা ঘুরেছি। কারোর কি? ওর পোস্ট মেজেলস নিউমোনিয়া হয়েছিল, যেটাকে বাংলায় আমরা বলি হামের সাথে ওর নিউমোনিয়া, যেটা খুব গাড়িয়ে গেছিলো। সব হসপিটালে ডিপার্টমেন্ট ছিল না হামের জন্য, আলাদা ওদের ডিপার্টমেন্ট আলাদা থাকে। শেষ পর্যন্ত অনেক ঘুরে ঘুরে সেই রাত্রেই একটা সরকারি হাসপাতালে ওকে সেদিনকে ভর্তি করা হয়। ওখানে সেই ডিপার্টমেন্টটা ছিল। কিন্তু ভর্তি করার পরে কি হলো, বাচ্চার যা কন্ডিশন, সেটা ওরা কোনো রকমে না বুঝে, কোনো রকম পরীক্ষা না করে উল্টোপাল্টা মেডিসিন দেওয়া শুরু করলো। এবং 5 দিন আমার বাচ্চা ওই 106 জ্বর নিয়ে পড়ে রইল। তারপরে আমার বাচ্চাটা খুব খেতে ভালোবাসতো, কিন্তু তখন এমন একটা পজিশন ছিল, ও খেতে চাইছিল আমার কাছে, কিন্তু আমি ওকে খাওয়াতে পারছি না। সিস্টার বারবার বলছিল যে ওকে খাওয়ানো যাবে না, খাওয়ানো যাবে না। ওরা হাতটা এরকম এরকম করে বলছিল খাবে। তো সেই পজিশনে দাঁড়িয়ে 5 দিন চলে গেল, নর্মাল বেডে ওকে ফেলে রাখলো। এবার হঠাৎ করে আমি শুনতে পাই আমার বাচ্চাকে নাকি ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি সেটা শুনে আমি আর আমার মধ্যে নেই। আমি তখন সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ফোন করি। আমি বলি তুমি এক্ষুনি এসো, বলছে বাবুর কন্ডিশন নাকি খুব খারাপ, আমাকে এন্ট্রি করতে দিচ্ছে না আইসিইউতে। ও দৌড়তে দৌড়তে আসে, বলছে না আপনার বাচ্চার এখনও কিছু হয়নি, কিন্তু ও কন্ডিশন খুব খারাপের দিকে রয়েছে। তো মোটামুটি 3 ঘন্টা ওয়েট করার পরে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো ওখানে যে অঙ্কুশের বাড়ির লোকজন যারা আছো তারা এক্ষুনি আসো। তো ছুটতে ছুটতে আমরা গেলাম, গিয়ে আমি ঠিক আইসিইউ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি। ডক্টর আমার হাজব্যান্ডকে কি বলছে আমি ইশারায় বুঝতে পারছি। তো
তারপরে আমার হাজবেন্ড যখন আমার দিকে তাকালো তখন আমি বুঝতে পারলাম যে আমার ছেলে আর নেই। তো সেদিনকে দিনে আমি এক ফোঁটাও কাঁদিনি। मेरा कौन है तेरे सिवा मौला तू ही तो है। কারণ আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার ছেলে নেই। তুই নিবি না, তুই ওকে কোলে নিবি না। আমি তখন বললাম যে না, আমি ওকে যে অবস্থায় দেখেছি সেই অবস্থায় যদি কোলে নিতে পারি তাহলে আমি এখনো কোলে নিতে পারবো। সাদা কাপড়ে মোড়া, কিন্তু আমি ওকে ওই অবস্থায় কোলে নিলাম। আমি এরকমই একটা মা। তো ওকে কোলে নিয়ে যেখানে ওকে রাখা হবে সেখানে নিয়ে যাওয়া হলো। তো সব কাজ শেষ হওয়ার পরে আমার বাপের বাড়ির লোক বললো যে আমাকে ওখানে নিয়ে আসবে, বাপের বাড়িতে নিয়ে আসবে। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি চলে যাও, আমি তোমাদের সঙ্গে 2 দিন পরে দেখা করতে আসবো। তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কথা হয়েছে কদিন, কিন্তু ও আসলো না। 8 দিন হয়ে গেল, আমার সঙ্গে দেখা করতে আসলো না। তো আমি ওকে বললাম যে দেখো, আমার তো বাপের বাড়িতে পরার মতো কোনো ড্রেস নেই, আমি কিছু জামা কাপড় ওখান থেকে নিয়ে আসবো। ও বললো ঠিক আছে এসো। এবার আমি যখন গেলাম, আমি বাড়িতে পা রাখা মাত্র আমার শাশুড়ি আমাকে দেখলো, একটাও কথা আমার সাথে বললো না, কিন্তু 8 দিনের মাথায় বেরিয়ে চলে গেল। তো আমি যাওয়ার পরে আমার হাজব্যান্ড রীতিমতো অনেকবার বলছিল যে তুমি থেকে যাও, তুমি যেও না, তুমি থেকে যাও। কিন্তু আমার তখন মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল, আর ওই পুরো ঘরটার মধ্যে আমার ছেলের সব স্মৃতি লুকিয়ে আছে। ও শুধু বারে বারেই ভাবছে হয়তো আমি সারা জীবনের জন্য বলছি আমি থাকবো না। হতে হতেই শ্বশুরমশাই শুরু করলেন, বললেন হ্যাঁ তোর জন্যই তো, তোর এই জেদের জন্যই তোর বাচ্চা চলে গেছে, এই সব কথাবার্তা। এবার বলছে তোর যদি জামা কাপড় নিয়ে যেতে হয় আমি একটা খাতা কলমে লিখে দিচ্ছি, তুই সাইন করে দিয়ে যাবি। এই নিয়ে এক কথায় 2 কথায় বিশাল একটা ঝামেলার পরিণতি হয়। শেষ পর্যন্ত এমন একটা পজিশনে এসে দাঁড়ায় যে আমি বাধ্য হই আমার সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে আসা। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে তারপরে আমার অনেক দিন যোগাযোগ ছিল না, কিন্তু আমার ছেলেকে যেখানে রেখেছে, মানে হিন্দু কবরস্থানের কথা বলছি, সেখানে প্রত্যেক সপ্তাহে আমিও যাই, আমার হাজব্যান্ডও যায়। তো ওখান থেকে ওর সঙ্গে আবার আমার কথা শুরু হয়, কথাবার্তা শুরু হয়। তো এখন শেষ পর্যন্ত এটাই আমাদের প্ল্যানিং আছে যে সব মোটামুটি একটু ঠিকঠাক হলে আমরা দুজনে আলাদা রেন্ট নিয়ে থাকবো। খুব কষ্টের, খুব দুঃখের, কিন্তু যাই হোক, মানে দেখো, তুমি মা, তুমি স্ত্রী, সবটাই তুমি। তোমাকে বুঝতে হবে যে তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাবে, তুমি তোমার স্বামীর সঙ্গে থাকবে, তুমি সেই শ্বশুরবাড়িতে আবার ফিরে যাবে যারা তোমার সঙ্গে কোনোদিনও সাথ দেয়নি, নাকি তুমি তোমার নিজের মতন জীবনযাপন করবে, নাকি তুমি তোমার স্বামীকে নিয়ে একা থাকবে, সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন মধুরিমা। যেটাই করবে 100 বার ভেবে করবে। সবসময় একটা জিনিস মনে রাখবে যে বিপদের সময়, খারাপ সময় আমার পাশে কে ছিল, যাদেরকে আমার থাকা দরকার আমার পাশে, তারা আমার পাশে ছিল কি না। যারা আমার পাশে বিপদের সময় আমার পাশে ছিল না, তারা আমার নিজের লোক নয়। তোমার স্বামী যে তোমার পাশে তখন ছিল না, তুমি যখন চলে গেলে তোমাকে চলে যেতে দিয়েছে, তোমার হাত ধরে তোমার সাথে এগিয়ে যায়নি, না, সেই মানুষটার সঙ্গে তুমি থাকবে কি না সেটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন। সেই উত্তরটাও তোমাকে বার করতে হবে। জীবনটা তোমার। আজকে বাবা মা আছেন, কালকে বাবা মা থাকবেন না। তোমাকে ভাবতে হবে তুমি কার পাশে থাকবে, এবং যার পাশে থাকবে সে তোমার প্রকৃত অর্থে নিজের মানুষ কিনা, সেইভাবে জীবনের ডিসিশনটা নেবে। ভালো থেকো মধুরিমা। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্যাভলন এবং স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। মধুরিমা এসো। স্টার্ট। মারবে, হ্যাঁ, একদম মধ্যখানে মারো। আগে ধরো ঠিক করে, হাতে টাইট করো হাতটাকে।
টার্গেট করো। স্যাভলন তীর দিয়ে মধুরিমা 20টা জীবাণু মুক্ত করেছে। এবার আমরা কথা বলবো তমালির সাথে। বলো তমালি, তোমার জার্নিটা একটু শুনি এবার। আমার জার্নিটা শুরু করতে হলে সেই ছোট থেকে শুরু করতে হয়। আমি যখন ছোটোবেলায় স্কুলে ভর্তি হই, আমার স্কুলটা স্পোর্টস স্কুল ছিল। তো আমাদের পড়াশোনার পাশাপাশি বিকালের টাইমে স্কুলের পর একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের চুজ করতে হতো। তো ছোটোবেলায় বাবা আমার হাত ধরে জিমন্যাস্টিকে যাওয়া, তখন আমার 5-6 বছর বয়স। সকালবেলায় 8টার সময় স্কুল, তারপর 2:30টায় স্কুল ছুটি হচ্ছে, 3টে থেকে প্র্যাকটিস থেকে এসে বাবা মা আবার নিয়ে আসতো টিউশন থেকে আবার বাড়ি। পুরো দিনের এরকম একটা রুটিন যে আমি সারাদিন সময় পেতাম। ইভেন সানডে যখন বাচ্চারা ঘুমাতো, আমার বাবা মা সকাল 8টার সময় সাইকেলে করে নিয়ে গিয়ে প্র্যাকটিসে দিয়ে আসতো। তো এইভাবে চলতে থাকে। আমি ক্লাস 6-এ প্রথম স্টেট খেলি, সেখানে আমি সেকেন্ড হই। অ্যান্ড তারপর থেকে আমি ন্যাশনাল টিমে সিলেক্ট হই, ন্যাশনাল পার্টিসিপেট করি, ন্যাশনালে মেডেল পাই। এরকম আমাদের ক্লাস 10 অবধি চলতে থাকে। বছরে বছরে ন্যাশনাল আসে, স্টেটে এর মধ্যে অনেকবার চ্যাম্পিয়ন হই। আমার ক্লাস 10-এ কমনওয়েলথের ফার্স্ট সিলেকশন ট্রায়াল হয়। তো আমি সেই ট্রায়ালে সিলেক্টেড হই, প্রথম ইন্ডিয়ার টপ 10 প্লেয়ার। 2010 কমনওয়েলথের আগের কথা। তো আমার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায়। তখন আমার খুব একটা ডিলেমা হয় কি আমি কী করবো, স্পোর্টসটাকে ক্যারিয়ার। যেখানে একটা সমস্যা ছিল, আমার যে স্ট্রিম, আমি রিদমিক জিমন্যাস্ট, সেটা ওয়েস্ট বেঙ্গলে গ্রোথটা খুব কম ছিল। মানে আমি প্রপার কোচিং পাচ্ছিলাম না। আমি তো সে বছর আমি ক্যাম্পটা কুইট করি। তো তার 1 বছর পরেই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে, আমাদের জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া একটা লাইসেন্স এক্সাম কন্ডাক্ট করে, যেটা প্রত্যেক 4 বছর অলিম্পিকের পর হয়। আমাদের সেই এক্সামটা অ্যাপিয়ার হতে, অ্যান্ড যদি আমরা পাস করি দেন আমরা কোয়ালিফাইড জাজ। তো যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টস হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, বা কোনো ইন্টারন্যাশনাল ট্রায়াল টিম সিলেকশন হবে, তুমি যদি সেই গ্রেড পাস করো তোমাকে তারা কল করে অ্যাজ আ জাজ রাখবে। অ্যাজ আ জাজ। তো আমি 18 বছর বয়সে সব থেকে ছোট ছিলাম সেটাতে। আমি জিমন্যাস্টিকে জাজিং কোর্স পাস করি। এখন আমার একটা একাডেমি আছে যেখানে 50-এর বেশি বাচ্চা প্র্যাকটিস করে। ইভেন জঙ্গলমহল থেকে বাচ্চারা আসে, ওখানে থেকে তারা প্র্যাকটিস করে। তো ওখান থেকে বিভিন্ন ন্যাশনালে এখন অনেক ন্যাশনাল মেডেল হোল্ডার প্লেয়ার্স বেরোচ্ছে। তো আমার ফিউচারে দুটোই প্ল্যান, যে কোথাও না কোথাও একটা জিনিস হিট করেছিল যে কেন জিমন্যাস্টরা ইন্টারন্যাশনাল পারফর্মে গিয়ে অলিম্পিকে গিয়ে ওই জায়গাটা পায় না। তো আমি আমার ব্যাচেলার ডিগ্রি শেষ করার পর আই চোজ কি আমি স্পোর্টস নিয়ে পড়বো। তো এখন আমি সায়েন্টিফিক্যালি কমপ্লিটলি মেডিকেল ফিল্ডে। তো ফিউচারে স্পোর্টস সায়েন্স নিয়ে স্পোর্টস প্লেয়ারদের উপর, ইন্ডিয়ান প্লেয়ারদের উপর আরও কাজ করতে চাই, যারা ইন্টারন্যাশনাল লেভেলে আরও ভালো পারফর্ম করতে পারে। খুব ভালো কাজ করছো তমালি। থ্যাংক ইউ দিদি। এইভাবেই জীবনে এগিয়ে যাও তমালি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। এবং সবথেকে বড় কথা, ভারতবর্ষের জিমন্যাস্টিককে একটা জায়গায় নিয়ে যাওয়া। থ্যাংক ইউ তমালি। স্টার্ট তমালি। ভেরি গুড, চলো ওপরে টেবিলগুলো সব করে তাহলে হবে। তমালি 7টা স্যাভলন তীর মেরে 34টা জীবাণু মুক্ত করেছে। সঞ্চয়িতা দত্ত। দিদি, আমি পুরুলিয়া থেকে আসছি। আমার ছোটোবেলাটা কেটেছে পুরুলিয়াতেই, আমার সেখানেই জন্ম। 3 ভাই বোন, মা বাবা নিয়ে আমাদের ছোট্ট সংসার। আমরা ছোট থেকেই খুব ভালোভাবে মানুষ হয়েছি। কোনোদিন অভাব টভাব আমরা কোনোদিন কিছু বুঝতে পারিনি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে আমি প্রাইমারি স্কুলের চাকরি আমি পেয়ে যাই। সেটা পুরুলিয়ার থেকে একটু আউটসাইডার, মানে গ্রাম বেস এরিয়া রয়েছে। তো সেখানে যখন শিক্ষকতা করতে যাই,
দেখি সেখানে বাচ্চাদের পড়াশোনার সেরকম কোনো ইচ্ছে নেই। বাচ্চারা স্কুলে আসছে, দেখতে পাচ্ছি ব্যাগ রাখছে, কিছুক্ষণ থাকছে, তারপরে হয়তো চলেও যাচ্ছে, এরকম একটা। তারপরে খুব অ্যাবসেন্ট, মানে মিড ডে মিল খাওয়ার জন্যই যেন তারা স্কুলে আসছে। আমি বলি এইরকম একটা ব্যাপার তো চলতে পারে না। তখন মা বাবাদের নিয়ে মিটিং করলাম, তাদের বোঝানো হলো যে পড়াশোনা কতটা জরুরি। তারপর তারা এখন রেগুলার স্কুলে আসে। আমরা প্রথমে খেলার মধ্যে দিয়ে শুরু করেছিলাম, তাদেরকে আমরা নতুন TLM এর মেটেরিয়াল যেগুলো আমরা পাই সেগুলো নিয়ে তাদেরকে আমরা পড়াশোনাটা কত ইন্টারেস্টিং ওয়েতে নিয়ে যাওয়া যায় সেভাবে আমরা তাদেরকে শিক্ষা দিতে থাকলাম। তারপর এখন যে জায়গায় দাঁড়িয়ে তারা এখন আমি যখন স্কুলে যাই তারা গুড মর্নিং গ্রিট করে, তারপরে প্রেয়ার লাইনে ড্রিল করে, সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত সেখানে হয়, তারা খুব সুন্দরভাবে সেটা করে, খুব ভালো লাগে ব্যাপারটা। আর আমি যেহেতু অনেক দিন ধরে চাকরিতে রয়েছি, তাহলে আমার ব্যাচ বেরিয়ে গেছে অনেকটা। এখন মাধ্যমিক দিয়ে তারা যখন টাউনের বড় স্কুলে ভর্তি হতে পারছে, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনো করতে পারছে, এসে পরে যখন আমাদের প্রণাম করে যে ম্যাডাম আমরা এখানে ভর্তি হয়েছি, আমরা এখানে পড়াশুনো করছি, খুব ভালো লাগে জিনিসটা যে হ্যাঁ কিছু করতে পেরেছি। তারপর সেভাবে এখনো চলছে আমাদের শিক্ষকতা জীবনটা। কতদিন হলো বিয়ে হয়েছে? 1.5 বছর। এত কিছু করো কি করে, সামলাও কি করে, স্কুল সংসার? আমি সব কিছু নিয়ে, আমি কাজ নিয়ে থাকতে খুব ভালোবাসি। আমি মানে চুপচাপ বাড়িতে বসে থাকতেই পারি না। আমার হাজব্যান্ড বাইরে থাকেন, ব্যাঙ্গালোরে রয়েছে। তা তুমি এখানে, উনি ওখানে কাজ করছেন? হ্যাঁ, আমরা ও সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি স্টেট গভর্নমেন্ট, মানে দুটো আর মিলছে আর না। দেখা হয় কতদিন পর পর? সামার ভ্যাকেশনে গিয়েছিলাম, ও আবার পুজোর সময় আসবে, মানে 4-5 মাস পর পর দেখা হয় আর কি? হ্যাঁ 4-5 মাস পর পর দেখা হয়, ও আসবে পুজোর সময়। ভালো থেকো সঞ্চয়িতা, খুব ভালো লাগলো কথা বলে। স্টার্ট। পজিশনে আছে সঞ্চয়িতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে তমালি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুমঞ্জিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মধুরিমা 5 পয়েন্টস। সঞ্চয়িতার পছন্দ গার্মেন্টস টিম, তমালির পছন্দ সোফা কাম বেড, সুমঞ্জিতার পছন্দ টিভি ক্যাবিনেট, মধুরিমা পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। এই রাউন্ডে হাই স্কোরার সঞ্চয়িতা তোমার জন্য গিফট আছে, এখানে এসো। সঞ্চয়িতার জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট, প্রথমবার আমার মঞ্চে প্রীতম। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে কি বাজ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। গান অনুযায়ী কে চোখে জল এনেছে? বলো। মধুরিমা। বধুয়া। 5 পয়েন্টস। বধুয়া সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনা যাবে। সঞ্চয়িতা
मैंने पायल है चनकाई फिर तू आजा तू हर जाए मेरे सांसों में तू है बसा ओ सजना। একদম 5 পয়েন্ট। সঙ্গে বিমানের তরফ থেকে হেয়ার ড্রায়ার। এবার 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ এবং পার্স। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले से গানে দিনের কোন বিশেষ সময়ের কথা বলা হয়েছে? বলো সঞ্চয়িতা। রাতের কথা বলা হয়েছে। 5 পয়েন্ট। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ পার্স। এবার 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। একটা পথ বা রাস্তার ছবি, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে পথ বা রাস্তার শব্দটা আছে। বলো মধুরিমা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। একদম 5 পয়েন্ট। ওখানে দেখো বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে অনেক শাড়ি ঝোলানো আছে, তোমার যেটা পছন্দ তুমি গিয়ে নিতে পারো। বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে এই সুন্দর শাড়ি মধুরিমা। শেষ প্রশ্ন, যে উত্তর দেবে সে হয়ে যাবে আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখেছি একা একা, গিয়েছে ঘুম উড়ে বুক পুরে ছাই উড়ে ট্রালা লা লা লা, ও হো 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 লা 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 লা। গানে পোস্ট অফিসের সঙ্গে সম্পর্কিত কোন শব্দটা আছে? বলো শুভঞ্জিতা। চিঠি। লুকিয়ে 5 চিঠি points। তোকে লেখা সঙ্গে এইচকে দত্ত সোনার তুলে দিদি এবং সোনার রেখেছি প্যান্ডেন্ট। যত্নে। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, মধুরিমা এবং সঞ্চয়িতা, দুজনেই 10 পয়েন্ট, দুজনের জন্য গিফট আছে, দুজনেই এখানে এসো। দুজনের জন্যই কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ডাবর রেড পেস্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্নেহা। এটা হচ্ছে আমাদের হেডফোন রাউন্ড। সুমঞ্জিতা পড়ো। পুরুলিয়ার আবহাওয়া কেমন? টিপ টিপ বর্ষা পানি। চলো স্টার্ট। ছাতু। ছাতু। ব্যাং। প্যান্ট। ব্যাং। প্যাকেট। ব্যাং। শরবত। 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 ভরসা। বর্ষা। বৃষ্টি। ভরসা। ভরসা। বর্ষা। না। কেজি। 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 ছাঁচি। ব্যাং। প্যাক। ভরসা। 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 দুটো পেরেছো 4 পয়েন্ট, যে তিনটে পারোনি শুনে নাও। ব্যাং। শরবত আর কেজি। থেরাপি করতে করতে কি করো? জুম 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 বাবা। চলো। ডিম। ডিম। টিপ। ডিম। টিপ। খেলা। খেলা। আপেল। আপেল। মাখন। পাগল। মাখন। পাগল। পেঁয়াজ।
এই দুটো পারোনি শুনে নাও। ডিম পারোনি, ডিম। হ্যাঁ, আর মাখন পারোনি। স্নেহাকে কেমন লাগছে? এ কেওড়া। কারেক্ট আছে একদম। চল, ছক্কা। সংসার। ছক্কা। সংজ্ঞা। শাশুড়ি। শাশুড়ি বলো। শাশুড়ি। 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 এই তো বলো। বালিশ। বালিশ। কারেক্ট আছে। পিকো। বিয়োগ। পিকো। 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 প্রিয়। আদা। আদা। পিকো। পিকো। বিয়োগ। পিকো। প্রিয়। প্রিয়। পিকো। তিনটে পেয়েছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি শুনে নাও। ছক্কা পারোনি আর পিকো পারোনি। স্কুলে টিফিন পিরিয়ডে কি করো? ঝিঙ্কু না করে না করে না করে না। স্টার্ট। চিংড়ি। চিংড়ি। চিঠি। হাতি। হাতি। আসি। বাংলা। বাংলা। কাদা। কাদা। আদা। চক। জল। চক। নোট। হাতি। হাতি। আদি। দেখ। হাতি। আদি। এক আদিতে পেয়েছে। হলো। একটাও হলো না, ভেরি সরি। শুনে নাও ওয়ার্ডগুলো কি ছিল। চিংড়ি। আচ্ছা। হাতি। হাতি। বাংলা। কাদা। চক। স্নেহার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তমালি এবং মধুরিমা। দুজনেই 6 পয়েন্ট, দুজনেই এসো। কন্টেনার সেট। তমালির জন্য স্যালি কলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে সার্ভিং বোলের সেট। মধুরিমার জন্য কুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী, সিঁদুরদানি এবং গিফট হ্যাম্পার। কুকুমনি আলতা ও সিঁদুর স্বাস্থ্য সুরক্ষিত রাখে। সেকেন্ড পজিশনে আছে সুমঞ্জিতা, 4 পয়েন্টস। সুমঞ্জিতার পছন্দ সানরাইজের তরফ থেকে রান্নার বিভিন্ন ধরনের মশলা এবং সঙ্গে সরষের তেল। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড। স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। তোমার মামি, তার একমাত্র নন্দাই, তার জামাইবাবু তোমার কে? এবার বলো মধুরিমা। আমার পিসামশাই। বুঝিয়ে দাও। আমার মামি, তার একমাত্র নন্দাই হচ্ছে আমার বাবা, আর বাবার জামাইবাবু হচ্ছে আমার পিসামশাই। 20 পয়েন্টস। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইয়োগার্ট মেকার এবং শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। কাসন্দি, পায়েস, কচুরি, একটি করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বল সুমঞ্জিতা। সুপাক। এই কথাটার মানেটা কি? সুপারি। কাসুলি থেকে সু, পায়েস থেকে পা, কচুরি থেকে রি। -10।
থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আর্টের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। বাঁদিকে একটা শব্দ মহা, ডান দিকে রয়েছে অনেকগুলো শব্দ। তোমাদের বার করতে হবে 3টে শব্দ যেটা মহার পরে বসলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো সঞ্চয়িতা। মহাভারত, মহাপুরুষ, মহাসাগর। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। মনোরম পরিবেশ, নদীর খুব কাছে, যুদ্ধক্ষেত্রে প্রাচীন এক অস্ত্র জানা আছে, কি বিষয়ে ধাঁধা? এবার বলো তমালি। বর্ষা। -10 তমালি। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে দুজন। মধুরিমা স্কোর এই মুহূর্তে 41 এবং সঞ্চয়িতা স্কোর 15। যে উত্তর দেবে সে উইনার। সেকেন্ড চান্সে যদি খেলো মধুরিমা তাহলেও তুমি পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো, দুটো শব্দে উত্তর। এবার বলো আষাঢ়ে গল্প। দেখা যাক সঠিক হলো কিনা। পয়েন্টস। সঙ্গে এয়ার পিউরিফায়ার। আজকে দিদি নাম্বার 1 সঞ্চয়িতা দত্ত 50 পয়েন্টস। কামালি তোমার মেমেন্টো, উইনারের ট্রফি সঞ্চয়িতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। সাভলনের তরফ থেকে পুরো 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। নিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। নিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে। এরপর আপনারা দেখবেন আলো ছায়া।